নবম শ্রেণীর শিক্ষার্থীদের আজকে বাংলা সহায়ক পাঠ পড়ানোর কথা। নবম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা সহায়ক পাঠ হিসেবে যে বইটি কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ নির্বাচিত করেছেন সেটির নাম হচ্ছে আম আঁটির ভেঁপু। বইটার নাম আম আঁটির ভেঁপু। এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী উপন্যাসের ছোট্ট সংস্করণ। পথের পাঁচালী একটা বিখ্যাত উপন্যাস, যে উপন্যাসটা চলচ্চিত্রে মানে সিনেমায় যিনি পরিচালক তার নাম হচ্ছে সত্যজিৎ রায়। তিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন। কোনটাতে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত পথের পাঁচালী গ্রন্থটাকে চলচ্চিত্রে দেখিয়ে। অর্থাৎ এই পথের পাঁচালী উপন্যাসটা একটা বেশ বড় উপন্যাস, বেশ শ্রেষ্ঠ উপন্যাস। বাঙালিদের বেশ অনেকেই এটাকে খুব উপযুক্ত বলে মনে করেন এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাসটা লিখে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে উপন্যাসটা লিখেছিলেন সেই উপন্যাসটাকে চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় করে যিনি চিত্র পরিচালক ছিলেন তার নাম হচ্ছে সত্যজিৎ রায়। এই সত্যজিৎ রায় এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসটা চলচ্চিত্রে দিয়ে অভিনেতা অভিনেত্রীদের দিয়ে এমন অভিনয় করিয়ে সফল হয়েছিলেন, চিত্র পরিচালক হিসাবে তার সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। তিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন চলচ্চিত্র জগতে, অস্কার। সেই পথের পাঁচালী উপন্যাসটা একটা বড় উপন্যাস, কিন্তু আমাদের পাঠ্য গল্পে যেটা রয়েছে সেটা হচ্ছে এর ছোট্ট সংস্করণ। আমি লিখে দিয়েছি ক্ষুদ্র সংস্করণ গ্রন্থ, ছেলে মেয়েদের উপযোগী করে লেখা, পাঠক পাঠিকাদের উপযোগী করে লেখা এই ছোট্ট গ্রন্থটা পথের পাঁচালীর এই ক্ষুদ্র সংস্করণ। এখানে কোনটা প্রাধান্য পেয়েছে? বালক অপুর বাল্যজীবন কৈশোর জীবনের কাহিনী হলো আম আঁটির ভেঁপু গ্রন্থটি। আমি পরিষ্কার লিখে দিয়েছি। পথের পাঁচালী একটা বৃহৎ, হরিহর রায়ের জীবনের কাহিনী আছে, নিশ্চিন্দিপুরের জনজীবনের বর্ণনা আছে, মা সর্বজয়ার সাংসারিক জীবনের কাহিনী আছে, দুর্গার মৃত্যুর কাহিনী আছে, নিশ্চিন্দিপুর ছেড়ে কাশি যাওয়ার ঘটনা আছে তাদের। এই সব অনেক বড় উপন্যাস এটা। কিন্তু আম আঁটির ভেঁপু মূলত যে আমাদের পাঠ্য বই, সহায়ক বই নবম শ্রেণীর আম আঁটির ভেঁপু, বালক অপুর বাল্যজীবন। দুর্গা তো মারা যাবে কিছুদিন পরে, দুর্গার কথা এখানে বেশি লেখা নেই। এখানে হরিহর সর্বজয়ার কথাও বেশি প্রাধান্য পাবে না। কোনটা প্রাধান্য পাচ্ছে? বালক অপুর বাল্যজীবন, নিশ্চিন্দিপুরের প্রকৃতির সাথে তার সংযোগ, নিশ্চিন্দিপুরের খোলা মাঠ, পুকুর ঘাট, নদীর ঘাট, নীলকুঠির মাঠ, এই যে সবগুলো মিলিয়ে তার যে একটা জগৎ, এই যে কৈশোর জগৎ, তার যে একটা অজানা জগৎ, এই জগতের সাথে বালক অপুর পরিচিতি ঘটছে দিনের পর দিন। যত বয়স বাড়ছে তত প্রকৃতিকে ভালোভাবে জেনে নিচ্ছে বালক অপু। সুতরাং এই আম আঁটির ভেঁপু গ্রন্থটি বালক অপুর বাল্যজীবন কৈশোর জীবনের কাহিনী, অন্য কিছুই নয়। আর আম আঁটির ভেঁপুর নামকরণটা গ্রাম বাংলার নিজস্ব নামকরণ। গ্রাম বাংলাকে সামনে রেখে, গ্রাম্য প্রকৃতিকে সামনে রেখে এই পথের পাঁচালীর ক্ষুদ্র সংস্করণ গ্রন্থটিকে নামকরণ করা হয়েছে আম আঁটির ভেঁপু। ভেঁপু মানে মাসি। গ্রামের ছেলেরা আমের যে আঁটি হয় সেটাকে শুকিয়ে একটু ফাঁক করে ফুটো করে সেটা বাঁশির মতো সুরে বাজায়। আম আঁটির ভেঁপু গ্রাম বাংলার প্রকৃতি, সেই জন্য নামকরণটা ওই ধরনের। বালক অপু, দিদি দুর্গা, বাবা হরিহর রায়, পুরো নাম পদবীটা লিখে দিয়েছি। অপুর পুরো নাম অপূর্ব কুমার রায়, আমরা গল্পে পাবো। বাবার নাম হচ্ছে হরিহর রায়, আমরা গল্পে পাবো। মা সর্বজয়া। চারজনের একটা ছোট্ট সংসার। গ্রামের নাম হচ্ছে নিশ্চিন্দিপুর। এই নিশ্চিন্দিপুর গ্রামের একটা দরিদ্র ব্রাহ্মণ পরিবারের
একটা জীবন কাহিনী, যে জীবন কাহিনীতে, যে জীবন পথে, যে জীবন পাঁচালীতে একটা দেবতা রয়েছেন, অদৃশ্য দেবতা, এদিকে ছায়ার মতো কেন্দ্র করে ঘুরবেন এবং প্রতি মুহূর্তেই এদের জীবনকে একটা অন্যভাবে সাজিয়ে দেবেন সেই অদৃশ্য থাকা দেবতা। এটা হচ্ছে পথের দেবতা, এটার নাম দেওয়া হচ্ছে জীবন দেবতা। জীবন দেবতা জীবনটাকে নিয়ে এদিকে নিয়ে এই যে অপু, দুর্গা, হরিহর, সর্বজয়া, এই 4 জনের যে জীবন বৃত্তান্ত, জীবন কাহিনী, জীবন বৃত্তান্ত, রচনা করেছেন, পরিচালনা করেছেন তিনি হচ্ছেন জীবন দেবতা। আমরা প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি সংসারে যারা থাকি, যে কোনো জায়গাতে একটা অদৃশ্য দেবতা আমাকে নিয়ন্ত্রণ করেন, তিনি আমাকে পরিচালনা করেন, আমরা বিশ্বাস করি বা না করি, এটা কিন্তু সত্য। এই আমাটির ভূপু গ্রন্থে অর্থাৎ পথের পাঁচালী গ্রন্থে, পথের পাঁচালী উপন্যাসে যে 4 জন চরিত্র, এই যে 4টে চরিত্র রয়েছে, বালক, অপু, দুর্গা, হরিহর, সর্বজয়া, বাবা, মা, মেয়ে, ছেলে, এই 4 জনের পরিবারে, এই 4 জনের সংসারে এই জীবন দেবতা তার খেলা, তার লীলা চালিয়ে গেছেন। গল্পটা পড়াবার পর একের পর এক আসবো। যেহেতু আমাদের পাঠ্য গল্পটা আমাটির ভেপু, পথের পাঁচালী নয়, সেজন্য আমরা পথের পাঁচালী সম্পর্কে বেশি বিস্তারিত আলোচনা করব না। আমাদের যেটা উপযোগী পাঠ্য, যেটা থেকে আমাদের প্রশ্ন উত্তর লিখতে হবে, শুধু সেইটাকেই আমরা প্রাধান্য দেব আলোচনার ক্ষেত্রে। সেজন্য আমাটির ভেপুতে এখানে বালক অপুর তার বাল্যজীবন, তার কৈশোর জীবন, তার গ্রাম্য জীবন, তার ওই যে নিশ্চিন্তপুরের চারদিকে পুকুর পাড় থেকে, রথের মেলা থেকে শুরু করে, আঁতুড়ি ডাইন বাড়ি থেকে শুরু করে, সতুর সাথে সাঁতার কাটা থেকে শুরু করে সব কিছু এখানে রয়েছে অল্প অল্প করে। অর্থাৎ এই ছোট্ট ঘটনাগুলো, এই ছোট্ট গ্রাম্য জীবনগুলো, জীবনচিত্রগুলো বালক অপুর মনকে, কিশোর অপুর মনকে কিভাবে প্রভাবিত করে তুলছে। প্রথমে আমরা দেখব কি আছে। অপুর কৈশোর জীবনের ঘটনাগুলো আকারে ছোট হলেও প্রকারে বৃহৎ, লিখে দিয়েছিলাম। খুব ছোট্ট ঘটনা, আমরা এখনকার ছেলেরা বলবো এটা আবার এমন কি, এটা এই কুঠির মাঠ দেখতে যাবে, এই ছেলেটা গেল, সবার সাথে আমরাও তো প্রায় যাই, ওটা নয়। যে সময়ের এটা লেখা, অপু যে সময়ের বালক, সেই সময়টাকে বিচার করে অপুকে বিচার করতে হবে, বালক অপুর মনটাকে বিচার করতে হবে, কিশোর অপুর মনটাকে দেখতে হবে সেই সময়টা। এখনকার মতন মোবাইলের যুগ নয়, তখনকার দিনে এসব ছিলই না। সুতরাং তখন সহজ সরল শান্ত প্রকৃতির মাঝে শিশু মন, বালকের মন, কিশোর মন কিভাবে ওই প্রকৃতিকে আরও বেশি আঁকড়ে থাকতে চাইছে, সে যেতে চাইছে না। যখন সে চলে যাচ্ছে, শেষ অধ্যায়টা যখন আমি এই গল্পে পড়াবো মনে পড়ে, সেটাতে সে মনে মনে ভাবছে, চমকে উঠছে, আমি কোথায় যাচ্ছি, কারা আমাকে নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে। আমি নিশ্চিন্তপুরের ওই প্রকৃতি আমার মনের মাঝখানে এখনও বারবার টানে, পিছু টান এগিয়ে আসছে। তার বাবা মা জীবন জীবিকার সন্ধানে কোথায় যাচ্ছেন? কাশিতে, বেনারস। কারণ নিশ্চিন্তপুরের গ্রাম বাংলায় কোনো রোজগার নেই। হরিহর ব্রাহ্মণ মানুষ, পুজো পাঠ করে কীভাবে সংসার চালান, কিন্তু নিশ্চিন্তপুরে সেরকম কোনো ডিমান্ড নেই ব্রাহ্মণের, আর তিনি অত বেশি উদ্যোগী পুরুষও নন যে এখানে ওখানে কাজকর্ম করে গিয়ে সংসার চালাবেন। অতি সরল সাধাসিধে সাধারণ গোছের মানুষ। তিনি যখন দুর্গার মৃত্যুর পর যখন নিশ্চিন্তপুরের ভিটেবাটি ছেড়ে চলে যাচ্ছেন, রেলে যখন যাচ্ছে, বালক অপু মাঝে মাঝে চমকে উঠে পেছনটা একবার দেখে নিচ্ছে, চমকে উঠে বলছে, এই আমাদের সেই মাঠ, এখানে আর কোনোদিন ফিরবো না, এই জিনিসগুলো আর দেখতে পাওয়া যাবে না, আমরা কোনোদিন এখানে আসতে পারবো না। এই রথের মেলাতে আমি কতবার সতুর সাথে ঘুরেছি, ওই সেই আতুরি ডানির বাড়ি, সব ঝট 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 করে পেরিয়ে যাচ্ছে, রেল গাড়ি চলে যাচ্ছে কু ঝিকঝিক করে। আর বালক অপুর মন এগিয়ে না গিয়ে
মনটা চলে যাচ্ছে পিছনে। কোথায়? নিশ্চিন্তপুরের হাট, মাঠ, ঘাট, নদীর ঘাট, পুকুরের ঘাট, চিলে কোঠাবাড়ি, ঘুড়ি ওড়ানো, শকুনের ডিম খোঁজা, সতুর সাথে সাঁতার কাটা, রথের মেলায় দিদির সাথে ঘোরা, পাঁপড় ভাজা খাওয়া, এই যে শ্রীনিবাস ময়রা তার পেছনে পেছনে ঘোরা, রানু দিদির বাড়ি, সবগুলো একসাথে অপুর মনকে ঘিরে রাখবে। এটা হচ্ছে মনে পড়ে। আমি আসছি কুঠির মাঠ। এই যে কুঠির মাঠটা হচ্ছে প্রথম যখন এই বইটা বের করবে, কোন বইটা? আমাদের ভেপু। দেখবে 19টা অধ্যায় আছে, 19টা পর্ব আছে। প্রথম থেকে প্রথম পর্বটার নাম হচ্ছে কুঠির মাঠ। কুঠি মানে নীলকুঠি। সেই সময় ইংরেজ শাসনকাল, ইংরেজরা নীল বানাবার জন্য কুঠি তৈরি করতো, জ্বালানি কুঠি, অনেক বড় বড় খোলা মাঠ। এই গল্পটা পড়াবো। নীল বিদ্রোহ হয়েছিল তার বিরুদ্ধে, এই কুঠির মাঠের বিরুদ্ধে। নীল দর্পণে একটা নাটক লিখেছিলেন দীনবন্ধু মিত্র, সে অনেক কাহিনী আমি আসছি পড়াবার সময় বলবো। প্রথম অধ্যায়টার নাম হচ্ছে কুঠির মাঠ। কুঠির মাঠ দিয়ে গল্পের সূচনা। আমাদের বাবু গ্রন্থটি প্রথম পর্বের নাম কুঠির মাঠ। প্রথম অপুর বাবার হাত ধরে প্রতিবেশীদের সাথে ঘরের বাইরে যাওয়া। অপু প্রথম তার পরিচিতি সীমানা ছেড়ে তার ঘরের ওই চৌহদ্দি ওইটা বাদ দিয়ে প্রথম যাচ্ছে। কখন যাচ্ছে? সরস্বতী পুজোর বৈকাল বেলায়। সরস্বতী পুজো মাঘ মাসে হয় আমরা জানি। শীত থাকলে রোদে বেশ ভালোই লাগে, হালকা রোদ্দুর গায়ে যখন পড়ে, একটা বেশ হালকা রোদ্দুরের বিকেল, আকাশে মেঘ নেই, মেঘমুক্ত আকাশ। প্রতিবেশীরা যাচ্ছে শঙ্খচিল দেখার জন্যে, নীলকণ্ঠ পাখি দেখার জন্যে। গ্রাম্য একটা সংস্কার আছে, এই দিন হিমালয় পর্বত থেকে নাকি নীলকণ্ঠ পাখি আসে, সেই নীলকণ্ঠ পাখি দেখলে নাকি খুব ভাগ্য ভালো। গ্রামের প্রতিবেশীরা সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে চলেছেন। হরিহর রায় অর্থাৎ অপুর বাবা, তিনিও প্রতিবেশীদের সাথে যাচ্ছেন, ধীর স্থির মানুষ, আর সাথে তার ছোট্ট ছেলেটি রয়েছে, নাম অপূর্ব কুমার রায়। এরপর অপু যখন যাবে তার বাবার হাত ধরে রাস্তায় বুনো ঝোপঝাড়ের পেছনে অনেক খরগোশ লাফিয়ে লাফিয়ে যাবে। অপু দূরে তাকাবে, কারণ এর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বর্ণ পরিচয় বইয়ে ক্ষয়ে খরগোশ, কয়ে কলাগাছ, গয়ে গাধা, গয়ে গরু, ঘয়ে ঘোড়া, উঁয় ব্যাং, এগুলো আমরা বর্ণ পরিচয়ে পাই। অপুও সেই বর্ণ পরিচয় একসময় পড়েছে। ক্ষয়ে খরগোশ, খরগোশের একটা ছবি বইয়ে দেখেছে। সেই খরগোশটা জীবন্ত রূপে এইভাবে রাস্তায় পালিয়ে যাবে, এটা অপুর বালক মনে তখনও বিশ্বাসযোগ্য হয়ে ওঠেনি। এই প্রথম দেখছে কি, বইয়ের ছবির সাথে জীবন্ত ছবির মিল খুঁজে পাচ্ছে। এই কি রে বাবা, এটা তাহলে সত্যি, এইভাবে জগৎ আছে? আমি এতদিন জানতামই না, আমি এতদিন চিনতামই না, আমি এতদিন বেরোইনি। এক তো জগৎ। এই নিশ্চিন্তপুরের মা, আমি, দিদি, বাবা মাঝে মাঝে বাড়িতে থাকতেন, রানু দিদির বাড়ি বড়জোর, আর সতুর সাথে পুকুরে নামা, এইটাই জগৎ। এর বাইরে এত বড় বড় জগৎ আছে, রহস্যময় জগৎ, অজানা জগৎ। জগৎটা কি? এই যে শিশু মনের একটা প্রশ্ন, এই যে কিশোর অপুর মনে একটা প্রশ্ন, এইটাই প্রথম উন্মোচন করে দিয়েছেন লেখক। কোন গল্পের মাধ্যমে? কুঠির মাঠ। এই কুঠির মাঠটা প্রথম অজানা মলাটটা, বইয়ের ভিতরে মলাটটা খুলে দিচ্ছেন লেখক। এই মলাটটা খুলে দিলে বইটার নামটা খুঁজে পাওয়া যায়। আমরা কোনো বইয়ে যদি মলাট কভার দিয়ে রাখি, কাগজের মলাট, খবরের কাগজের পেপার দিয়ে যদি মলাট দিয়ে দিই, কভার দিয়ে দিই, ব্রাউন পেপার দিয়ে যদি কভার দিয়ে দিই, বইটার কি নাম, বইটা কেমন, রংটা কেমন, কোনো জানা যাবে না। যখন মলাটটা খুলে দেওয়া হবে তখন এই বইটা জানা যাবে যে বইটার নাম কি, বইটা কেমন রঙের। সুতরাং এই ছবি, এই রং, এই দেখতে বালক বালিকারা পছন্দ করে, অনেকেরই পছন্দ, রঙিন, কালারফুল। এখন যখন এই কুঠির মাঠ গল্পটা শুরু হলো, অপুর মন এই প্রকৃতির যে মলাটটা ছিল, আবরণটা ছিল, ধীরে ধীরে খুলে যাচ্ছে, উন্মোচিত হচ্ছে, কভারটা সরিয়ে দেওয়া হচ্ছে। অপুকে প্রথম এই প্রকৃতির সান্নিধ্যে, প্রাকৃতিক সান্নিধ্যে, প্রকৃতির কোলে
লেখক নিয়ে আসছেন কার মাধ্যমে? কুঠির মাঠ গল্পের মাধ্যমে। আমরা আসছি কুঠির মাঠ দিয়ে গল্পের সূচনা মানে শুরু, ভূমিকা, এইটাই গল্পের শুরু। প্রথম পর্ব নাম হচ্ছে কুঠির মাঠ, পরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম করে 19 পর্যন্ত আছে। প্রত্যেকটা অধ্যায়ের নাম দেওয়া আছে, প্রত্যেকটা গল্পের আলাদা নামকরণ করা হয়েছে। কোনোটা হয়েছে চড়ুই ভাতি, কোনোটা হয়েছে নরোত্তম দাস বাবাজি মুচকুন্দ চাপা, সেই অধ্যায়টার নাম। কোনো সময় মনে পড়ে, একদম শেষ এখানে লিখে দিয়েছি, মনে পড়ে মানে এটা শেষ পর্ব দিয়ে গল্পের শেষ। কুঠির মাঠ দিয়ে যে গল্পের শুরু, মনে পড়ে দিয়ে সেই গল্পের শেষ। কোন গল্পের? আমাটির ভেপু। আমি আসছি এরপর কিসে? এই পড়ানো ক্ষেত্রে আমরা শুধু জেনে নেব আমাটির ভেপু আর পথের পাঁচালী দুটো এক নয়। পথের পাঁচালী এটি অনেক বড় উপন্যাস, বালক বালিকাদের জন্য, কিশোর কিশোরীদের জন্য, ছাত্রছাত্রীদের উপযোগী করার জন্য একটা ছোট্ট সংস্করণ, অর্থাৎ বালক অপুর বাল্যজীবন, কৈশোর জীবনের ছোট্ট ছোট ঘটনাগুলোকে গল্পাকারে সাজিয়ে একটা গ্রন্থ, যেটা নবম শ্রেণীর সহায়ক পাঠ, সেটার নাম আমাটির ভেপু, পথের পাঁচালী নয়। এই আমাটির ভেপুতে 4টে চরিত্র আমরা পাবো। একটা হচ্ছে বালক অপু, এইটাই মুখ্য চরিত্র, এই চরিত্রটাই প্রধান। এই চরিত্রটাকে দেখার জন্যেই আমাটির ভেপু গ্রন্থটা রচনা করা হয়েছে। দিদি দুর্গা, এই দুর্গার সাথে অপুর যে ভাই বোনের আন্তরিক ভালোবাসার সম্পর্ক, দুর্গার মৃত্যুতে সেই সম্পর্কটা ছিন্ন হয়ে যাচ্ছে। অপু মাঝে মাঝে দুর্গাকে দেখছে, কেমন মৃত্যুর পরে দেখা যায় না। অপু মনে ভাবছে দিদি এই মাত্র পেছন থেকে আমাকে এসে ডাকবে, অপু আয় চড়ুই ভাতি করব, অপু আয় এখানে পুতুল খেলা খেলবো, অপু আয় এখানে দোলনা টাঙাবো। এটা আচমকা দীর্ঘদিন হয়েছিল, আমরা এই ঘটনাটা পাবো। বাবা হরিহর, সবচেয়ে আশ্চর্যজনক জিনিস, দুর্গার যখন মৃত্যু হয় হরিহর ছিল না বাড়িতে, জীবিকার তাগিদে অনেক দূর কৃষ্ণনগর যেতে হয়েছিল। ওখানে একটা ছোট্ট পুজো করার কাজ পেয়েছিলেন এক দোকানে, এক বাড়িতে, এক কুণ্ডুন যে কাঠের মিল, সেই ম্যানেজার যিনি ছিলেন তিনি একটা ঠিকানা দিয়েছিলেন যে একটা জমিদার একটা ব্রাহ্মণ চাইছে তার বাড়িতে নিত্য পূজা করার জন্য। সেই সূত্র ধরে কৃষ্ণনগর জায়গাতে পেয়েছিলেন। পরে আমরা পাবো গল্পে আছে এই হরিহর ছিল না, তিনি জানেনও না যে আমার মেয়ে দুর্গা মারা গেছে। ঠিক দুর্গাপূজার আগে, দুর্গাপূজার ঠিক প্রারম্ভে, দুর্গাপূজার সময় প্রত্যেক বাবাই যেমন ছেলে মেয়েদের জন্য, স্ত্রীর জন্য, বাড়ির জন্য জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে যান, হরিহর সেইভাবেই নিয়ে গেছেন। কিন্তু জানেন না যার জন্য এই সবুজ শাড়ি কেনা হচ্ছে, আগেকার দিনে মেয়েরা কম বয়স থেকে শাড়ি পরতো, আলতার পাতা কিনেছে, যার জন্য পুতুলের অনেক কিছু জিনিসপত্র কিনেছে, দুর্গা এগুলো ভালোবাসে। অপুর জন্য একটা চণ্ডী মাহাত্ম্য কথা কিনেছে, পুরাণ, এতে পৌরাণিক কাব্য গ্রন্থ। সর্বজয়ার জন্যে গৃহস্থালির জিনিস কিনেছে, গৃহস্থালির জিনিস, চৌকি, বেলুনি, রুটি বেলার জন্যে, লুচি বেলার জন্যে। সর্বজয়া ঘরের জিনিস ভালোবাসে। যখন হরিহর এলো দু কাঁধে ঝোলা নিয়ে, ক্লান্ত হয়ে এসে পড়েছেন, উঠোনে ডাকছেন, কই গো আমার মা কোথায়? মা মানে দুর্গা। তার আগেই দুর্গা মারা গেছেন। এই যে একটা বিষাদমূলক ছবি, খুব ক্ষণিকের জন্য হলেও এই গল্পে আছে, আমরা পড়াবার সময় পাবো। আর শেষে মা সর্বজয়ার উপস্থিতিতে এই যে দুর্গার অকাল প্রয়াণ, মা সর্বজয়া সামনে দেখছে মেয়েটা ধীরে ধীরে তার কোল থেকে চলে যাচ্ছে চিরনিদ্রার কোলে, মৃত্যুর কোলে। মা সহ্য করতে পারেননি, হাহাকার করে কেঁদেছিলেন, হাজারবার চেষ্টা করেছিলেন, কিন্তু অসাধ্য, বাঁচানো যায়নি। এটাই প্রকৃতির নিয়ম, বিধাতার এটাই নির্মম পরিহাস। সর্বজয়া কিন্তু ভেঙে পড়েননি, কারণ বালক অপুকে বাঁচিয়ে রাখতে হবে। দুর্গার মৃত্যুতে যদি সর্বজয়া যদি বলতেন আমার আর বেঁচে থেকে কী লাভ, এরকম ভাবেননি, কারণ আর একটি সন্তান রয়েছে,
অপু, অপুকে বড় করে তোলাটাই মা বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব অনেক বেশি। কারণ দুর্গা তো চলে গেল মৃত্যুর অধীন সবাই। এরপর বালক অপুকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে। বালক অপু যেন পৃথিবীর মাটিতে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, বালক অপু যেন স্বনির্ভর হতে পারে। আর এই বালক অপুকে কেন্দ্র করেই তার ভবিষ্যৎ জীবন। সে বলবে এক জায়গায় অপুকে, অপু এখন আমাদের কষ্ট হচ্ছে, ভালো খেতে যেতে পারছি না, তুই যখন বড় হবি, পড়াশোনা শিখবি, চাকরি করবি, তখন তুই আর আমি ভালো করে খাবো, তোর বাবা আমি আর তুই। তখন কিন্তু দুর্গা নেই, মারা গেছে। অপু মনে মনে হাসছে, হ্যাঁ মা, আমি যখন ভালো চাকরি করব তখন তোমাকে বাবাকে নিয়ে আমি ভালো করে মাছের ঝোল ভাত, এই গল্পগুলো করবে। এটা হচ্ছে জীবন কাহিনী, এটা হচ্ছে পথের পাঁচালী, এটা হচ্ছে জীবন দেবতার লীলা। কিন্তু মানুষ যে আশা করে ভগবান তা পূরণ হতে দেননি। ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। এইখানে আমরা দেখব এই গল্পটাকে এত গুরুত্ব না দিয়ে আমাটির ভেপু গল্পের মুখ্য বিষয় হচ্ছে বালক অপুর জীবন বৃত্তান্ত, বালক অপুর নিশ্চিন্তপুরের প্রকৃতির সাথে কিভাবে তার পরিচয়, এইটা দেখানোই এই গল্পের একমাত্র উদ্দেশ্য। পরে আসছি, গল্পটা পড়াবো। ভালো থেকো।